আসসালামু আলাইকুম। আমি শোভা চলে এলাম ফোর্ক অ্যান্ড ফ্লেম থেকে। তো আপনারা হয়তো দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কথা বলবো বিরিয়ানি নিয়ে। আর পাশাপাশি আপনারা দেখবেন কিভাবে আমি ঘরে সহজ উপায়ে বাহিরের কোনো রকম রেডিমেড মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়েই বিরিয়ানির রেসিপিটি করে থাকি। বিরিয়ানি হলো একটি আবেগ, যা মনে করিয়ে দেয় ছোটোবেলার কথা। যে কোনো রকম অনুষ্ঠান হোক, বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হোক, সবসময় বিরিয়ানি তো আমার চাইই চাই। আর আম্মুর হাতের বিরিয়ানিতে স্বাদই ছিল অন্যরকম। আগে যখন আম্মুরা পাটায় বেটে মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতো, সেসব বিরিয়ানির স্বাদও ছিল ডিফারেন্ট। কিন্তু এখনকার বিরিয়ানিতে কেন জানি ওই আগের স্বাদটা ফিরে পাওয়া যায় না। অনেক মানুষেরই কাছে বিরিয়ানির মানে শুধু খাওয়া নয়, এটা আবেগ ও স্মৃতি গড়ে দেয়। বিরিয়ানি শুনলেই অনেকেরই মনে পড়ে সেই ছোটোবেলার আনন্দ, উৎসব বা বিশেষ দিনের স্মৃতি। অনেকেরই ছোটোবেলার প্রথম খাবার বা পারিবারিক উৎসবের সেন্টারপিস ছিল বিরিয়ানি। এই অভিজ্ঞতাই বিরিয়ানিকে শুধু খাবার না করে একটা অনুভূতি বানিয়ে দেয়। একটা সময় ছিল যখন এখনকার মতো রান্নার রেস্তোরাঁ ছিল না। বিরিয়ানি ছিল শুধু রাজপ্রাসাদের রান্নাঘরে, মুঘল সম্রাটদের খাস ভোজে। অনেক ইতিহাসবিদ মনে করেন বিরিয়ানির নামটা এসেছে ফার্সি ভাষা থেকে, যেখানে বিরিঞ্জ মানে চাল এবং বিরিয়ান মানে রান্নার আগে ভাজা। তখনকার রান্না ছিল ভিন্ন। চালে মাংস, মশলা এবং দই একসাথে স্তর করে একটা বড় হাঁড়িতে ভাপে ধীরে ধীরে রান্না হতো। এই দম পদ্ধতি আজও বিরিয়ানির প্রাণ। একটা কিংবদন্তি বলে, সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মাহাল একবার সৈন্যদের দেখতে গিয়ে দেখলেন তারা খুবই দুর্বল ও ক্ষুধার্ত। তখন তিনি রান্নার চেয়ারের কাছে গিয়ে বলেন, এমন কিছু তৈরি করো যাতে মাংস চাল একসাথে থাকে, যাতে শক্তি ও পুষ্টি দুটোই পাওয়া যায়। সেই থেকে বিরিয়ানি তৈরি হয়েছিল, মাংস, চাল, মশলা সব একসাথে। যখন সেই রাজাদের রান্না প্রজাতি সাধারণ মানুষের কাছে পৌঁছালো, তখন সবাই তার স্বাদে প্রেমে পড়ল। ছুটির দিনে পরিবারের জমায়েতে আর বিবাহে বিরিয়ানি হয়ে উঠল পাক্কা পার্টির খাবার। পুরনো সময়ের একটা গল্প বলি। একটা বিশাল রাজপ্রাসাদ ছিল। সেখানে রান্নাঘরে খানসামারা এক বিশাল হাঁড়িতে চাল, মাংস, মশলা এবং দই একসাথে পচতে দিত। তারা হাঁড়িটা ঢেকে দিত যাতে রান্নাটা ধীরে ধীরে ভাপের ভিতর থেকে হয়। রান্না শেষ হলে হাঁড়ির ঢাকনা খুললেই ধোঁয়া আর মশলার সুবাস ছড়িয়ে পড়তো রাজপ্রাসাদের বাহিরে পর্যন্ত। লোকগুলো ভাবতো এটা যেন স্বাদের এক জাদু। তারপর এই রেসিপি ধীরে ধীরে বাহিরে ছড়িয়ে পড়ল, শহর, গ্রাম, আবার জনপ্রিয় উৎসবগুলোতেও। আর আজ প্রতিটি অঞ্চলে নিজের মতো করে বিরিয়ানি তৈরি হয়। বিরিয়ানি শুধু একরকম নয়, প্রতিটি অঞ্চলে আলাদা স্বাদ ও উপাদান থাকে। এই যে যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি, খুব মশলাদার, কাঁচা মাংস দিয়ে সেদ্ধ করা। কলকাতা বিরিয়ানি আলু ও ডিম দিয়ে বানানো হয়, স্বাদ সাধারণত হালকা। কলকাতার বিরিয়ানিতে আলুর কারণটা কি জানেন আপনারা? বলা হয় যখন নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় এসেছিলেন, তখন তার কাছে অনেক সময় মাংসের খরচা ছিল না। তাই রাঁধুনেরা মাংসের পরিবর্তে আলু যোগ করে রান্না শুরু করে। আর সেই ঐতিহ্য আজও চলে আসছে। তো কয়েক ধরনের এই বিরিয়ানির মধ্যে একটি অন্যতম ঢাকার পুরনো হাজির বিরিয়ানি।
কয়েক ধরনের বিরিয়ানির মধ্যে একটি অন্যতম ঢাকার পুরনো হাজির বিরিয়ানি। যদিও হাজির বিরিয়ানির গল্পটা খুবই সাধারণভাবে শুরু হয়েছিল, যেমনটা 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন নামের একজন রন্ধনশিল্পী পুরন ঢাকার নাজিরা বাজারের রাস্তার ধারে খুব ছোট্ট একটা স্টল মানে মটন বিরিয়ানি বিক্রি করা শুরু করেন। সেই সময় এটি ছিল শুধুমাত্র একটা সাধারণ খাবার, কোনো বড় রেস্তোরাঁ নয়, কিন্তু তার স্বাদ এবং পার্থক্যই তাকে জনপ্রিয় করে তোলে। বিরিয়ানিটা খাওয়ার পর মানুষ ফিরে ফিরে আসতে শুরু করে। ধীরে ধীরে সেই ছোট স্টলটা একটা জনপ্রিয় খাবারের ঠিকানা হয়ে ওঠে। হাজী হোসেন তার রান্নার রেসিপি এবং দোকান ব্যবসার পরে নিজের ছেলেকে হাজী মোহাম্মদ গোলাম হোসেন এবং তারপরে তার পুত্র হাজী মোহাম্মদ শাহিদকে দিয়ে চালিয়ে দেন। তারা নিজের মতো করে সেই ঐতিহ্য ও স্বাদকে ধরে রাখে। আজও রেসিপি প্রায় অপরিবর্তিত আছে। তো আজকের এই গল্পের পাশাপাশি আমার বিরিয়ানি রান্না করাও শেষ। আপনাদের সুবিধার্থে পুরো রেসিপির ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন, লাইক ও শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।